আলু দেখলে বাচ্চারা খুব আমোদ করে যে আব্বু বড় আলু হয়েছে, বিশাল বড় আলু হয়েছে, বেছে বেছে নিয়ে ভাতে দেবো, আব্বু ভাতে দেবো, খুব ভালো লাগে। আব্বু এই আলুটা আমি খাবো, তখন খুব ভালো লাগে। এরকম বাচ্চারা বাচ্চারা বলে, যখন বলে। আসলে আত্মীয় স্বজনের বাড়িতেও কি হ্যাঁ, আত্মীয় স্বজনের বাড়ি তো আমার যখন বোন বোনা আছে, যখন আবার মেয়েদের বাড়ি যাই, সব জায়গায় আলু পাঠান। আলু দিয়ে মোটামুটি একটা শুধু আলু দেয় না, আরো অন্য অন্য সবজি অতিথি আপ্যায়ন এটাও চলে। হ্যাঁ। আচ্ছা, খুব ভালো লাগলো। তো আমরা সুপ্রিয় কৃষক ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। রেডিও নলতার নিয়মিত অনুষ্ঠান ফসলের মাঠ। আজ আমরা রেডিও নলতার পুরো টিম আমরা এসেছি সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলার মাটিকামড়া গ্রামে। এই জায়গার বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত এবং সবজি চাষ সবচেয়ে বেশি করেন এবং আলু চাষ নিয়েই আজকে আমরা কথা বলবো। তো আমাদের সাথে দুইজন কৃষক ভাই আছেন, আমরা প্রথমে তাদের সাথে একটু পরিচিত হই। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? মোহাম্মদ হাফিজুল ইসলাম। এই জায়গায় যে আলু ক্ষেত দেখতে পাচ্ছি, এটা কতটা জায়গায় আলু চাষ করেছেন আপনি? ওই 1 বিঘা জমিতে আলু চাষ করেছি। 1 বিঘা জমিতে? হ্যাঁ, 1 বিঘা আলু চাষ করেছেন। ভাই, আপনি কেমন আছেন? আপনার নাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম মোহাম্মদ আকবর আলী। কতটা জায়গায় আলু চাষ করেছেন? আমি 1 বিঘা জমি আলু চাষ করি। আপনিও 1 বিঘা জমিতেই আলু চাষ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে আসলে তারা দুইজন 1 বিঘা জমিতে আসলে আলু চাষ করেছেন। তো আমরা প্রথমেই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, যে 1 বিঘা জমিতে আলু চাষ করেছেন, তো এই যে দেখতে পাচ্ছি আপনার ক্ষেতে খুব সুন্দর আলু হয়েছে, এটা কোন জাতের আলু আপনি রোপণ করেছেন? এটা কাঠিলাল আলু রয়েছে। কাঠিলাল? হ্যাঁ। বলতে কি লাল বড়? হ্যাঁ, লাল লম্বা গোল। আচ্ছা। লম্বা আলু জাতের আলু আমাদের লাগাইছি, লাগিয়েছেন। আচ্ছা। তো এই 1 বিঘা জমিতে আলু রোপণ করার জন্য কি ধরনের প্রস্তুতি নিতে হয়, জমি প্রস্তুত থেকে শুরু করে? প্রথমে 2 খন সাইডে রাখার পর 5-6 দিন পরে একটু জো হলে আর 2 খন দেই। দেওয়ার পরে আর কদিন পরে এবার সার মাটি দেওয়ার পরে আর 1 কান সাইডে 5 কান সাইডে আমরা আলু রোপণ করি। আচ্ছা। এবং এই যে জমি প্রস্তুত করার পর বীজটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এই বীজটা আমরা নিজেরা কোলেস্টরে রাখি, সেখান থেকে আমরা আবার এই বীজটাই রাখি? হ্যাঁ, এই বীজটা রাখি। এই বীজটা আমাদের ভালো মনে হয়, এটা ভালো হয়, তাই আমরা এটা রাখি। আচ্ছা। এই তারপরেই আপনিও কি একইভাবে আমরা বীজ সংগ্রহ করেন? বীজ হিমাগারে রাখেন, কোলেস্টরে, তারপর সেখান থেকে নিয়েই আসলে রোপণ করেন। আচ্ছা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রেডিও নলতার নিয়মিত অনুষ্ঠান ফসলের মাঠ। আজ আমরা আপনাদের সাথে আছি, যে বিষয়টা নিয়ে কথা বলছি। আজ আমরা আলু চাষ ও তার পরিচর্যা এবং আলু চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন, লাভবান হচ্ছেন, সেই সম্ভাবনাময় কথাগুলো আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। এবং আলুর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে চাষ রোপণ করার পরে আপনার সেচ বা সার ব্যবস্থা, এটা কিভাবে, হ্যাঁ, কতদিন পরে? এই আলুটা আমরা 2 হাত বাই 2 হাত করে পিলি করি। সার ওই যে শেষ চাষের আগে আমরা সার দেই। সার দেওয়ার পরে এই আলু গাছে পিলি করে বা পিলি বেঁধে দিয়ে পানি দেই। 3 বার সেচ। এবার পানি দেওয়া 3-4 বার সেচ দেওয়া যথা। আর বৃষ্টি হলে একটু কম সেচ দেওয়া লাগে। আর যদি দেখি আলু গাছের লাইন সার দেওয়ার মতন হয়, তাহলে আবার ড্রেনে সার দিই আমরা। কয়বার মূলত আসলে আলু খেতে সার দেওয়া লাগে? প্রথমে আমরা সার শুরুতে একটু বেশি দেই প্রথমে, এরপরে রোপণ করার সময়, আর এই পরে ড্রেনে আমরা সার দিয়ে দিই। আচ্ছা, ড্রেনে ইয়ে দেন। এবং দেখতে পাচ্ছি, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, খুব সুন্দর আসলে আলু গাছের চেহারাও দেখতে পাচ্ছি, মোটামুটি ভালো। যে আলু গাছের চেহারাগুলো কিন্তু আসলে মানে আলু গাছ পর্যাপ্ত পরিমাণে লম্বা এবং গাছ মোটা তাজাও হয়েছে। তো এই যে আলু চাষে আপনি বলছেন যে সার, আপনার পানি দেওয়ার পরে আসলে সার দেন, কিন্তু এই যে রোগ বালাইটা দমন কিভাবে করেন? এটা এই রোগ বালাই দমন করি আমরা কীটনাশক স্প্রে করি, মানে পোষলা রোগের ওষুধ দেই। না, মানে আপনার এতে কোন কোন ধরনের রোগ আক্রমণ বেশি হয়? নাভি ধসার রোগ লাগে। হ্যাঁ, আমি নাভি ধসার কথা বলছেন। এই আলু তাহলে কি সবচেয়ে লেড ব্লাইট, নাভি ধসা ক্ষতি করে? এটা কি প্রতি বছরই এই? হ্যাঁ, এই রোগটা প্রতি রকম হয়, কিন্তু এবছর একটু কম আছে, একটু শীতের কারণে একটু শীত আছে। অন্য বছর তো শীত এত থাকে না, তার জন্য একটু কম বেশি লাগে। আর এবছর একটু শীত আছে বলে কম লেগেছে। বেশিরভাগ কুয়াশা, হ্যাঁ, গুড়ি গুড়ি বর্ষা হলে একটু বেশি লাগে। গুড়ি গুড়ি বর্ষা বা কুয়াশা যদি একটু বেশি থাকে, তাহলে আলুর এই নাভি ধসা রোগটা
আসলে দেখা দেয়। এবং এটার এই রোগের কি প্রতিরোধ? আমরা ডাইটিন 45 বেশি ডাইটিন 45 দেই এবং 17 আরো বাজারে অনেক কিছু আছে যে ছত্রাকনাশক জাতীয় ভিটামিন এগুলো ভিটামিন স্প্রে করি যাতে গাছ ওই তাজা হয় ভালো। গাছ তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর। প্রিয় দর্শক শ্রোতা, এই ভাইরা যেমনটা বলছিলেন যে আলুর সবচেয়ে বেশি আসলে সমস্যা যে নাভি দশা রোগ, এই রোগটা সবচেয়ে কৃষকদেরকে বিড়ম্বনায় ফেলে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় তারা নাভি ধসা এই রোগটা হলে। এই রোগের আসলে তেমন কোনো প্রতিকারও নেই। এটা একবার খেতে শুরু হলে এটাকে অনেকে বলে মোড়কও, যে মোড়কও বলে, মোড়ক বলে। একটা গাছে আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকেও আমরা একটু দেখাই যে ওই যে গাছটাতে আসলে মোড়ক লেগেছে, যেটাকে আমরা নাভি ধসা রোগ বলি, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ভাই আপনার কাছে একটু জানতে চাই যে প্রথমে কি দেখে বোঝেন যে এটা নাভি ধসা রোগ? গাছ অনেক সময় পোস্লা লাগে আর গাছ শুকাই যায় আর একটু ঘুমোই মতো ভাব হয়, পাতা লাল, গাছ নরমাল এসে যায়, তখন আমরা বুঝতে পারি, তখন এর গাছটা শুকিয়ে যাওয়ার পাতা লাল হয়ে যায়, তখন আপনারা পাতা হলুদ হয়ে গেছে, ওই ওরকম হলুদ হয়ে আস্তে আস্তে হলুদ হয়ে তখন আপনারা ব্যবস্থা নেন। তো এবছর মোটামুটি নাভি ধসা রোগটা কম আছে শীতের কারণে, কুয়াশা বৃষ্টি হয়নি, গুড়গুড়ি বর্ষা হয়নি তো। হ্যাঁ, এবং এই আলু ক্ষেতের মাটিটাও মনে হয় একটু ঝুরঝুরে রাখতে হয়। দেখতে পাচ্ছি মাটিগুলো খুবই শুকনো আছে, ঝুরঝুরে আছে, এবং এই মোটা মাটিতে আলু বড় হয় অনেক জায়গায়। আলু বড় হয়ে মাটি ভেদ করে উপরের দিকে উঠেও আসছে। তো এই যে এবছর আলু তাহলে মোটামুটি আলুর ভালো ফলন বাম্পার ফলন পাবো বলে মনে হয়, কারণ আশা করছি। আচ্ছা, এই যে শীতের কারণে আলু হবে ইনশাআল্লাহ। তো জলবায়ু পরিবর্তনের কারণে অনেক সময় দেখা যাচ্ছে শীত একটু বেশি পড়ে, আবার দেখা যাচ্ছে শীত কম হয়, আবার দেখা যাচ্ছে কুয়াশাও বেশি পড়ে। তো এই কারণেই আসলে সমস্যাটা বেশি হয় যে নাভি ধসা রোগটা। এবছর আসলে মোটামুটি আবহাওয়াটা সহনশীল আলুর জন্য, বিশেষ আলুর জন্য এবছর খুব ভালো সময়। এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই শুনলেন আমাদের কৃষক ভাইরা বলছেন যে এবছর বাম্পার ফলনের আশা তারা করছেন, এবং আলু ক্ষেতের অবস্থাও আমরা যেটা দেখছি বা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব ভালো ফলন হয়েছে। তো এই যে ভালো ফলনটা হয়েছে, এখন বাজার দরটা আসলে কেমন যাচ্ছে? বাজার যাচ্ছে একটু কম যাচ্ছে, মানে 600 টাকা মন যাচ্ছে, কিন্তু আমি যদি একটু আগে তুলতে পারতাম হয়তো 1000 টাকার উপরে পাতাম, কিন্তু আমাদের একটু নাভি হয়ে গেছে, এই জন্য এখন বাজার যাচ্ছে 600 টাকা। মানে এটা কি আপনারা জানুয়ারির মধ্যে উঠাইতে পারলে? এখন ফেব্রুয়ারি তো, আর এখান থেকে 7 কি 8 দিন পরে তুলতে হবে, একটু আরো দাম কমতে পারে, কিন্তু আমরা যদি আরো 8-10 দিন আগে তুলতে পারতাম একটু দাম বেশি পাতাম, আমাদের আরো লাভবান হতো। আচ্ছা, তাহলে আমরা কৃষক ভাই ও বোনেরা, আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটা দেখছেন, আমাদের এই কৃষক ভাইরা যেমনটা বলছেন তাদের অভিজ্ঞতা থেকে, যে আসলে এই যে আলু চাষটা যদি আর একটু আগে করা যেত, বিশেষ করে আলুটা যদি জানুয়ারি মাসের দিকে তোলা যেত শুরু থেকে বা মাঝামাঝি সময়টা, তাহলে কিন্তু আলুর দামটা মোটামুটি তারা ভালো পেতেন, 700 থেকে 800 টাকা পর্যন্ত মন পাওয়া যেত। এখন 600 টাকা নেমে এসেছে, এবং এর পরে হয়তো বা আরো একটু নামতে পারে, এরকম। হ্যাঁ, আরো একটু নামতে পারে, এই কারণ একসাথে যে চাষগুলো করেছে সবাই যদি একসাথে তুলি, বাজারে একটু এটা চাপ পড়বে, এই জন্য আরো কমতে পারে। তো এটা এই আলু আপনার হচ্ছে এই 600 টাকা মনও যদি হয় তাহলে তো লস হচ্ছে না, লস হবে না, বাম্পার ফলন হয়েছে, লস হবে না, আমাদের সে টাকা উঠে যাবে, লাভ হবে মোটামুটি। তো এই আলু আপনার বাজারজাতকরণ করেন কিভাবে? আপনারা এই ক্ষেতে থেকে আলু কি নিয়ে যায় পাইকাররা, নাকি আপনারা নিয়ে? আমরা নিয়ে যাই নিজেরাই, নলতায় বাজারে আড়তে নিয়ে আমরা নিজেরাই বেশি, ওখান থেকে নগদ টাকা দিয়ে বাড়ি আসি। আচ্ছা, তখন কিরকম লাগে? এখন খুব ভালো লাগে। আমরা আরো খাওয়া দাওয়া করি, হোটেলে খাওয়া দাওয়া করি, একসাথে এক জায়গায় বসে এক দোকানে বসে চা বিস্কুট খাই, আরো আনন্দ করে আমরা বাড়ি আসি। আচ্ছা, আপনার কাছে একটু শুনি, যখন আলু বিক্রি করতে নিয়ে যান, এই কষ্টে অর্জিত ফসল আলু, তখন বিক্রি করার পরে হাতে টাকা পেলে কেমন লাগে? ভালো লাগে, খুব সুন্দর লাগে। মনে হয় যে কষ্ট আর মনে হয় না। হ্যাঁ, আমরা 2-2.5 মাস ধরে যে কষ্ট করেছি, পরিশ্রম করেছি, এইগুলো আর মনে হয় না, তখন খুব ভালো লাগে। এই টাকা নিয়ে বাড়ি আসি, পরিবারের সবাই মুখে হাসি দেখি, আমার মুখে হাসি লাগে, ভালো লাগে। আসলেই এই যে আমরা দেখছি, এটা দেখতেও আমাদের ভালো লাগছে। আর আপনারা যেহেতু আসলে এই কাজের সাথে সম্পৃক্ত, এই একেবারে ছোটবেলা থেকেই এই আলু গাছগুলো পরিচর্যা করছেন, তারপরে তাতে সার দেওয়া, আপনার কীটনাশক স্প্রে করা,
তারপরে আপনার এই যে বালাই দমন করা, পানি দেওয়া, এবং সব শেষে যখন বড় বড় ছোট ছোট আলু রোপণ করা, তারপরে যখন আসলে শেষ বেলায় যখন আসলে বড় বড় সেই ছোট্ট আলু থেকে যখন বড় বড় আলুগুলো পাওয়া যায়, তখন আসলে আপনাদের দেখতে ভালো লাগে। খুব ভালো লাগে। আপনারা নিজেরা কি খান, বাড়ি রাখেন? হ্যাঁ, নিজেরাই খায়। আর বড় আলু দেখলে বাচ্চারা খুব আমোদ করে, এই যে আব্বু বড় আলু হয়েছে, বিশাল বড় আলু হয়েছে, বেছে বেছে নিয়ে ভাতে দেবো, আব্বু ভাতে দেবো, খুব ভালো লাগে। আব্বু এই আলুটা আমি খাবো, তখন খুব ভালো লাগে। এরকম বাচ্চারা বাচ্চারা যখন যখন বলে, বলে। আচ্ছা, আসলে আপনার আত্মীয় স্বজনের বাড়িতেও কি হ্যাঁ, পান? আত্মীয় স্বজনের বাড়ি তো আমার যখন বোন বোনা আছে, যখন আবার মেয়েদের বাড়ি যাই, সব জায়গায় আলু পাঠান। আলু দিয়ে মোটামুটি একটা শুধু আলু দেয় না, আরো অন্য অন্য সবজি অতিথি দেয়। আপ্যায়ন এটাও চলে। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো লাগলো। আসলে সব মিলায় যদি মানে যেহেতু বাম্পার ফলনের আশা করছেন, তাহলে 1 বিঘা জমিতে কয় মনের মতো আলু পাওয়া যাবে বলে মনে করেন? 60 থেকে 70 মন এরকম আলু পাওয়া যাবে। 70 না, 100 মন অত হবে না, 60 থেকে 70 মন আলু 70 মনের মতো। তো 1 বিঘা জমিতে আসলে কত টাকার মতো ইনভেস্ট করতে হয়? যদি আমি আলু চাষ করি, তাহলে আমার আসলে কত টাকার মতো এই আলু চাষ করার জন্য খরচ করতে হবে? ধরেন শুরুতে আলু চাষ করতে এটা আনুমানিক 20,000 টাকা খরচ হবে। 20,000 টাকা। তো এই যে এখন যে দাম বলছেন, এই দামেও যদি আসলে হয়, তাহলে কত টাকার মতো সেটা হতে পারে? 40 থেকে 45 থেকে 50,000 টাকার বেচাকেনা হবে। আচ্ছা, 70 মন আলু যদি পাই। এটা কৃষক ভাই ও বোনেরা, আপনারা যারা আসলে কৃষি কাজ করেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, অন্যান্য সবজি চাষ করেন, আলু চাষ করতে যারা আসলে আগ্রহী, তাদের জন্য আমার মনে হয় আজকের অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সাথে 2জন সম্মানিত কৃষক ভাইরা আছেন, তারা আসলে বলছিলেন যে 1 বিঘা জমিতে আপনার সব মিলায় হয়তো বা 20,000 টাকার মতো খরচ করতে হয়, এবং 20,000 টাকা খরচ করার পরে যদি ভালো, এবার যেমনটা বাম্পার দাম পড়লে আরো বেশি হবে। আরেকটু যদি আগে ওঠানো যায়, তাহলে কিন্তু এই যেমনটা বলছেন, এই অবস্থায় থাকলেও 50-60,000 টাকা হবে। আর যদি আর একটু আগে উঠানো যায়, তাহলে কিন্তু 70 থেকে 80,000 টাকার মতো কিন্তু 1 বিঘা জমিতে আসলে ইনকাম করা দাম সম্ভব, থাকলে হবে। যারা আলুর চাষে আগ্রহী। তবে যেমনটা বলছিলেন যে আসলে ভয়াবহ একটা রোগ হচ্ছে নাভি ধসা রোগ। এই রোগটা যদি না লাগে, তাহলে আলুর মোটামুটি বাম্পার ফলন আশা করা যেতে পারে। তো আপনাদের সাথে আরেকটু কথা বলি ভাই, এই যে আলু আপনার ক্ষেত থেকে বাজারজাতকরণ, বাড়িতে রাখা, এরপরে আপনারা এই আলুটা ধরেন যদি আপনারা কোল্ড স্টোরেজে রাখা, হিমাগারে রাখলে কি পরবর্তীতে একটু বেচলে দাম পাওয়া যায়, এরকম আপনারা রাখেন কিনা? হিমাগারে আমরা অনেক সময় জাতীয় রাখি। ধরেন যে আলুগুলো হয়, যে বছর হয়তো আমরা দাম পাচ্ছি না, কিন্তু চেষ্টা করি যে হিমাগারে রাখার। এই হিমাগারে রাখার চেষ্টা করি, রাখার পরে যখন বাজার একটু চড়া হয়, তখন আমরা আলুগুলো বাজারে ওটাই ছেড়ে দিই, বাজারে ছেড়ে দিই। এবছর একটু দাম কম ছিল, আর বছর অনেক দাম ছিল। এখন ওই দাম সামনে তো রমজান। হ্যাঁ, দাম এবছর দাম কম ছাড়া থাকলে একটু বেশির দাম কম ছিল, লোক আমরা লাগাতে পারেছি ভালো। আর কিন্তু আর বছর 50 থেকে 60 টাকা, 90 টাকা আলু কিনতে হয়েছে, 90 টাকা 100 টাকা আলু কিনতে হয়েছে। এই জন্য এবছর কত টাকা? এবছর 30 টাকা 35 টাকা ছিল, কিন্তু আর বছর 90 টাকা 100 টাকা আলু ছিল। এই জন্য এবছর আমাদের লাভ বেশি করতে পারিনি রেখে, কিন্তু আর বছর আমাদের লাভবান হয়েছে। 100 টাকা 90 টাকা পর্যন্ত কেজি আমরা বেচতে পারি আর বছর বিক্রি করতে পেরেছেন। এই বীজ আলু। এটা আপনারা তাইলে বলছেন যে আসলে এই আলু চাষ করার পরে অনেকেই আসলে হিমাগারে কোল্ড স্টোরেজে রাখতে পারেন না, নানা রকম সমস্যা পড়ে, আলু নষ্ট হয়ে যায়। কিন্তু আপনাদের কি এই জায়গায় যে কোল্ড স্টোরেজ আছে আমাদের, সেটাতে আপনারা পর্যাপ্ত পরিমাণে জায়গা পান? পাকাল কোল্ড স্টোরেজ রাখি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা না, হয় কোনো সমস্যা তো ওখানে 1 বস্তা আলু রাখতে কত টাকা দিতে হয় তাদেরকে? এবছর 800 টাকা নিয়েছিল 2 মণ আলু। 800 টাকা দিয়েছিল ভাই। 800 টাকা 2 মণ আলু। 2 মণ আলু রাখার জন্য, যেখানে 1 মণ আপনার আলুই বিক্রি করছেন 600 টাকা, সেখানে 2 মণ আলু এতে তো আমরা লাভবান হয়। আর বছর 100 টাকা 90 টাকা থেকে 100 টাকা বিক্রি হয়েছে। আর বছর আমাদের যদি দাম কম থাকে, তখন আমাদের কি লস হয়ে যায়? হ্যাঁ, আমাদের লস হয়ে যায়, ওটাতে ক্যারিং খরচ। আচ্ছা 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 আচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলছি রেডিও নলতার নিয়মিত অনুষ্ঠান ফসলের মাঠে আলু চাষ ও তার পরিচর্যা, একই সাথে আলুর যে সবচেয়ে মারাত্মক রোগ নাভি ধসা রোগ, এবং
আলুর বাজারজাতকরণ নিয়েও কথা বলছি, এবং এই দুই কৃষক ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে আসলে সাতক্ষীরায় যে কৃষক ভাইয়েরা আলু চাষ করেন তাদের আসলে আলু হিমাগারে রাখতে কোনো সমস্যা হয় না। তো আলু রাখতে যে খরচ হয় অনেক সময় যদি দাম পরবর্তীতে রাখার পরে 1 বছরের মতো রাখার পরে যদি বীজের দামটা একটু কমে যায় সেক্ষেত্রে তাদের একটু লস হয়, এটা বলেছেন। তো যারা আজকে এর এই অনুষ্ঠানটা বিশেষ করে আপনাদের জন্য যারা আলু চাষে আগ্রহী, যারা আলু চাষ করতে চান, সেই বিষয়গুলোই আসলে আমরা মূলত তুলে ধরেছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলতে বলতে আমাদের এই অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো যাওয়ার আগে আমি একটু স্টুডিওতে যেতে চাই। আমাদের স্টুডিও থেকে আমাদের প্রতিমা জানিয়ে দিচ্ছে সাতক্ষীরা জেলায় আগামী 1 সপ্তাহে আবহাওয়াটা কেমন থাকবে এবং আলুর জন্য বিশেষ করে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা এ বিষয়ে। ধন্যবাদ রবিউল। এখন জানাচ্ছি সাতক্ষীরা জেলার আগামী 1 সপ্তাহের আবহাওয়ার অবস্থা এবং এর কৃষিতে সম্ভাব্য প্রভাবের উপর একটি বুলেটিন। আগামী 7 দিন সাতক্ষীরা জেলার আবহাওয়া মোটামুটি শুষ্ক ও রোদেলা থাকবে। আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার বা হালকা মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দুপুরে গরম অনুভূত হতে পারে। রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে। এই আবহাওয়া আলু চাষের দিকে একটু বাড়তি নজর দেওয়া জরুরি। বৃষ্টি না হওয়া জমির মাটি শুকিয়ে যেতে পারে। যেসব জমিতে আলু আছে সেখানে প্রয়োজন অনুযায়ী হালকা সেচ দিতে হবে। বেশি গরম পড়লে আলুর গাছ একটু ঝিমিয়ে যেতে পারে। তাই দুপুরের তীব্র রোদে যেন জমিতে পানি ঘাটতি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তবে সুখবর হলো এই সময় নাবি ধসা বা বড় ধরনের ছত্রাকজনিত রোগের ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকবে। অন্যান্য শাকসবজির ক্ষেত্রে আবহাওয়া মোটামুটি অনুকূল। লাউ, কুমড়া, সিম, মরিচ, বেগুন শীতকালীন ও সবজির জন্য এই আবহাওয়া ভালো। তবে দীর্ঘদিন বৃষ্টি না হলে সবজি খেতে মাটির উর্বরতা ধরে রাখা জরুরি। প্রয়োজনে সকাল বা বিকালে একটি সেচ দিলে গাছ ভালো থাকবে। কৃষক ভাইদের জন্য পরামর্শ, জমিতে নিয়মিত নজর রাখুন, মাটি যেন বেশি শুকিয়ে না যায় সেদিকে খেয়াল করুন। সেচ দেওয়ার সময় অতিরিক্ত পানি নয়, পরিমিত পানি ব্যবহার করুন। দুপুরে প্রচণ্ড রোদে কীটনাশক বা সার প্রয়োগ না করাই ভালো। সব মিলিয়ে বলা যায় আগামী 1 সপ্তাহে সাতক্ষীরা জেলার আবহাওয়া শান্ত ও স্থিতিশীল থাকবে। সঠিক পরিচর্যা করলে আলু ও অন্যান্য শাকসবজি ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল সাতক্ষীরা জেলার ওয়েদার বুলেটিন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। তো ধন্যবাদ প্রতিমা তোমাকে সাতক্ষীরা জেলার আগামী 1 সপ্তাহের আবহাওয়ার বুলেটিনটা জানিয়ে দেওয়ার জন্য। তো কৃষক ভাইরা আপনাদেরকেও আসলে অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের সম্ভাবনাময় কথাগুলো বলছেন, বিশেষ করে এবার বাম্পার ফলন আশা করছেন আলুতে। তো নতুন আমাদের মতো আমিও ধরেন যদি আলু চাষ করতে, আপনাদের এই কথা শুনে আমারও মনে হচ্ছে আমিও চাষ করি। তো আমার মতো এরকম নতুন আলু চাষে আগ্রহী যারা, তাদের জন্য কি পরামর্শ দিবেন? আচ্ছা, আমি নতুন ভাইদেরকে বলতে চাই যে আলু যদি লাগাতে চান তাহলে নিজেরাই ভালো বীজটাই লাগাবেন। ভালো বীজ না লাগালে সে লাভবান হতে পারবেন না। এই জন্য ভালো বীজ যেটা সেইটাই সবার কাছে পরামর্শ নিয়ে সেইটাই লাগাবেন, আপনারা লাভবান হবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কি বলছেন? ওই একই কথা, বীজ ভালো হলে ফলন ভালো হবেই, এটা আমরা জানি সব সময়। বিভিন্ন কোম্পানি আছে ভালো ভালো বীজ, আর নিজেরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভালো বীজ দিতে পারি, সমস্যা নেই। আমরা কৃষক বীজ রাখি বাসা থেকে, আমরা নিজেরা বীজ রাখি। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ কৃষক ভাই, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আজকে আমরা রেডিও নলতা নিয়মিত অনুষ্ঠান ফসলের মাঠে আলু চাষ ও তার পরিচর্যা নিয়ে কথা বলার জন্য আমরা এসেছিলাম সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলার মাটিকামরা গ্রামে। এখানে অনেকেই আসলে আলু চাষ করেছেন এবং বাম্পার ফলন আশা করছেন। আমরা আলু চাষের পরিচর্যা, রোগবালাই দমন, আপনার এগুলো নিয়েই আসলে আজকে কথা বলছিলাম, বাজারজাত নিয়ে কথা বলছিলাম। তো নতুন যারা আলু চাষ করতে আগ্রহী তাদেরকেও যেমনটা এই সফল আলু চাষি ভাইরা, কৃষক ভাইরা যে পরামর্শটা দিচ্ছেন সেটা হচ্ছে, আপনি যদি আলু চাষ করতে চান তাহলে সবার আগে আপনাকে ভালো বীজটা নির্বাচন করতে হবে। ভালো বীজ,
তারপরে ভালোভাবে পরিচর্যা করলে তাহলে আপনি লাভবান হতে পারবেন আলু চাষে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো কৃষকের সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই তাহলে আসি।